প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। শিমুলিজা এমপি কলেজের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি প্রভাষক শাহজি আনিসুর রহমান। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা সম্প্রতি একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য আজকের এই ক্লাস। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় অধ্যয়ন হতে এর পূর্বের ক্লাসগুলো আমরা নিয়েছি। প্রিয় শিক্ষার্থী, আজকেও অধ্যয়নের উপরে তোমাদের আরও একটি নতুন ক্লাস, অর্থনীতি দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়ে আমরা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এই অধ্যায় থেকে আমরা গত ক্লাসটি শেয়ার বাজারের উপরে শেয়ারের উপর নিয়েছিলাম। আজ আমাদের আলোচ্য বিষয় নিশ্চয়ই তোমরা বোর্ডে লেখা থেকে বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচ্য বিষয় হলো বন্ড। শেয়ার গত ক্লাস হয়ে গেছে, আর আজকের ক্লাস হলো বন্ড। শেয়ার বন্ড একটা দেশের মূলধন বাজারের অন্যতম চালিকা শক্তি। যেহেতু শেয়ার নিয়ে আলোচনা হয়ে গেছে গত ক্লাসে, তো এই ক্লাসে আজ আমাদের আলোচ্য বিষয় হলো বন্ড। তা বন্ড সম্পর্কিত কোন কোন বিষয়ে আমরা আলোচনা করব সেটি বোর্ডে লেখা আছে। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচ্য বিষয় প্রথম 1 বন্ড মার্কেট, 2 বন্ডের ধারণা, 3 বন্ডের বৈশিষ্ট্য, 4 বন্ডের শ্রেণীবিভাগ, আর আজকের সর্বশেষ আলোচ্য বিষয় অর্থাৎ আলোচ্য বিষয় 5 বন্ডের মাধ্যমে অর্থায়ন করলে কি সুবিধা হয়, বন্ডের মাধ্যমে অর্থায়নের সুবিধা। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রথমে আমাদের আলোচ্য বিষয়গুলো জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তো আমাদের আজ ক্লাস শেষে যে শিক্ষণফল, এই শিক্ষণফলটা কি হবে সেটি আমাদের আগে একটু জানা প্রয়োজন। যদি আজকের ক্লাসটি আমরা সুন্দরভাবে উপলব্ধি করতে পারি, তাহলে বুঝতে পারি, তাহলে আমরা যে বিষয়গুলো শিখতে পারব। 1 বন্ড মার্কেট কি সে বিষয় সম্পর্কে আমরা ধারণা পাব, বন্ডের ধারণা ব্যাখ্যা করতে পারব। 3 বন্ডের বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারব। আলোচ্য বিষয় 4 থেকে আমরা আজকের শিক্ষণফল পাব যে বন্ডের শ্রেণীবিভাগ কি, বন্ডের শ্রেণীবিভাগ করতে পারব। 5 বন্ডের মাধ্যমে অর্থায়নের সুবিধাগুলো বলতে পারব। প্রিয় শিক্ষার্থী, এই হলো আজকের ক্লাসের শিক্ষণফল। তো আমরা কথা না বাড়িয়ে আজকের আলোচ্য বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমাদের আলোচ্য বিষয় হলো বন্ড মার্কেট। বন্ড জিনিসটা কি এটি আমাদের আগে একটু জানা প্রয়োজন। বন্ড হলো ঋণের চুক্তিপত্র বা ঋণের দলিল। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, বন্ড হলো ঋণের একটি চুক্তিপত্র বা ঋণের দলিল। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের আলোচ্য বিষয় হলো 1 বন্ড মার্কেট। তাহলে যে বাজারে দীর্ঘমেয়াদী ঋণ হিসাবে বন্ডের লেনদেন হয়, অর্থাৎ যে বাজারে বন্ড ক্রয় বিক্রয় হয় সেই বাজারকে বন্ড মার্কেট বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি বিভিন্ন যৌথ মূলধনী কোম্পানি, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অর্থায়নের জন্য বাজারে বন্ড বিক্রয় করে, আর এই বন্ড জনসাধারণ ক্রয় করে। তা যারা এই বন্ড ক্রয় করে তাদেরকে বলে বন্ড হোল্ডার। আমরা এর আগে দেখছি যে শেয়ার বাজারে যারা শেয়ার ক্রয় করছিল তাদেরকে বলা হয়েছিল শেয়ার হোল্ডার। ঠিক তেমনি বন্ডের ক্ষেত্রে যারা বন্ডের গ্রাহক, বন্ডের ক্রেতা, তারা হলো
বন্ড হোল্ডার। তাহলে আমরা জানি যে যৌথ মূলধনী কোম্পানি, বিভিন্ন বড় বড় বিশ্বায়িত আর্থিক প্রতিষ্ঠান, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের অর্থের প্রয়োজনে বা অর্থায়নের জন্য তারা বাজারে বন্ড ক্রয় বিক্রয় করে। এটি হলো বন্ডের বাজার বা বন্ড মার্কেট। প্রিয় শিক্ষার্থী, একটু জেনে রাখা ভালো যে পৃথিবীর অনেক দেশে বন্ড বাজার ও শেয়ার বাজার এটি পৃথক পৃথক অবস্থায় থাকতে পারে, কিন্তু বাংলাদেশের মতো অনেক দেশে বন্ড বাজার ও শেয়ার বাজারকে একত্রে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে চালিয়ে নেওয়া হয়। অর্থাৎ বন্ড বাজার আর শেয়ার বাজারটা মূলত স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের প্রথম আলোচ্য বিষয় বন্ড মার্কেট, এটি সম্পর্কে আমরা ধারণা পেলাম। প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচ্য বিষয় 2, বন্ডের ধারণা। তা বন্ড মার্কেটের ধারণার আগেই আমরা বন্ডের ধারণাটি পেয়ে গেছি। অর্থাৎ বন্ড হলো, আমি আবারও বলছি, বন্ড হলো ঋণের দলিল বা চুক্তিপত্র। ঋণ গ্রহীতা বা প্রতিষ্ঠানসমূহ তাদের ঋণের প্রয়োজনে ঋণদাতাকে যে দলিল হস্তান্তর করে বা যে দলিল প্রদান করে সেটি হলো বন্ড। প্রিয় শিক্ষার্থী, বন্ড একটি ঋণের চুক্তিপত্র। এই বন্ডের গায়ে সাধারণত ঋণের পরিমাণ, সুদের হার, ঋণ পরিশোধের তারিখ ইত্যাদি বিষয় উল্লেখ থাকে। প্রিয় শিক্ষার্থী, বন্ডের সম্পর্কে ওয়েস্টার্ন ও ব্রিঘাম, আমি আবারও বলছি, বন্ডের সংজ্ঞা দিতে গিয়ে ওয়েস্টার্ন ও ব্রিঘাম বলেন, বন্ড হলো দীর্ঘমেয়াদী চুক্তি যেখানে একজন ঋণ গ্রহীতা বা প্রতিষ্ঠান ঋণের অর্থ ও তার সুদ একটি নির্দিষ্ট সময় অন্তর বন্ড মালিককে ফেরতের অঙ্গীকার করে থাকে। তো আমরা এই সংখ্যা থেকে জানতে পারলাম যে বন্ড হলো আসলে ঋণের একটা চুক্তিপত্র। প্রিয় শিক্ষার্থী, আমাদের আলোচ্য বিষয় 2, বন্ডের ধারণা। তোমরা নিশ্চয়ই বন্ড সম্পর্কে একটি সুনির্দিষ্ট ধারণা পেলে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচ্য বিষয় বন্ডের বৈশিষ্ট্য। বন্ডের কি কি বৈশিষ্ট্য আছে? শেয়ারের ক্ষেত্রেও আমরা দেখছি শেয়ারের কতগুলো বৈশিষ্ট্য ছিল, এখানেও বন্ডের ক্ষেত্রে বন্ডের কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। তো প্রিয় শিক্ষার্থী, বন্ডের কি কি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় সেগুলো তোমাদের সহজে বোঝানোর সাথে এখানে ব্ল্যাকবোর্ডে পয়েন্ট আকারে লেখা আছে। প্রিয় শিক্ষার্থী, বন্ডের কি কি বৈশিষ্ট্য আছে? তো বন্ডের প্রথম বৈশিষ্ট্য হলো, প্রথমটা হলো ঋণের দলিল। ঋণের দলিল। তাহলে বন্ড হলো বন্ডের প্রথম বৈশিষ্ট্যটা কিন্তু আমরা এর সংজ্ঞার ভিতরে পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থী, বন্ড হলো ঋণের দলিল। এই দলিলে সাধারণত বন্ডের মূল্য, তার সুদের হার, তার পরিশোধের সময় ইত্যাদি বিষয় উল্লেখ থাকে। 2, বন্ডের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো লিখিত মূল্য। বন্ডের গায়ে এর লিখিত মূল্য উল্লেখ থাকে। সাধারণত বন্ড মালিক একটা নির্দিষ্ট সময় অন্তর কত টাকা আসল এবং সুদসহ পাবে সেটি বন্ডের গায়ে লিখিত থাকে। বন্ডের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো লিখিত মূল্য। 3, সুদ প্রদান। বন্ডের জন্য সাধারণত ঋণ গ্রহীতাকে সুদ প্রদান করতে হয়। অর্থাৎ বন্ডের জন্য একটি নির্দিষ্ট হারে ঋণ গ্রহীতাকে সুদ প্রদান করতে হয়। যারা বন্ডের মালিক তারা এই সুদ পেয়ে থাকে। তবে এই সুদের হারটা তুলনামূলকভাবে কম হয়ে থাকে।
এবং এই বন্ডের এবং এর সুদ বন্ড মালিক সহজে নির্দিষ্ট সময় অন্তর পেয়ে যায়, অর্থাৎ এতে ঝুঁকি কম থাকে। 4 বন্ডের চতুর্থ বৈশিষ্ট্য হলো ভোটাধিকার। আমরা শেয়ার বাজারের ক্ষেত্রে দেখছি যে শেয়ার হোল্ডারগণরা সাধারণত ভোটাধিকার প্রাপ্ত হয়ে থাকে, অর্থাৎ কোম্পানির কোনো বিষয়ে যখন ভোটাভুটির প্রয়োজন হয়, অর্থাৎ পরিচালনা পর্ষদ গঠনের জন্য যদি ভোটাভুটির প্রয়োজন হয়, সেক্ষেত্রে শেয়ার মালিকরা ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন। কিন্তু বন্ডের বেলায় বন্ড হোল্ডাররা অর্থাৎ বন্ডের মালিকরা ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। 5 হস্তান্তরযোগ্য। আমরা জানি যে শেয়ারের মতো বন্ডও হস্তান্তরযোগ্য। যদি কোনো বন্ড হোল্ডার একটা নির্দিষ্ট সময়ের পর বন্ড না রাখতে চায়, অর্থাৎ সে বন্ড বিক্রি করে দিতে চায়, তবে সে অন্য কারোর কাছে, তৃতীয় পক্ষের কাছে এই বন্ড হস্তান্তর করতে পারে। তাহলে বন্ডের পঞ্চম বৈশিষ্ট্য হলো বন্ড হস্তান্তরযোগ্য। 6 অবসায়নের সময় দাবি। আমরা জানি কোম্পানি যখন ক্ষতির মধ্যে পড়ে, যখন লোকসানের সম্মুখীন হয়, বন্ধ হয়ে যায়, তখন অবসায়নের যারা বন্ড হোল্ডার তারা কোম্পানির অবসায়নের দাবি করতে পারে। তবে অবসায়নের সময় যখন কোম্পানির সম্পত্তি মূল্যায়িত হয়, মূল্যায়িত হওয়ার পর সর্বপ্রথম বন্ড হোল্ডাররাই এই সম্পত্তি দাবিদার হয়। বন্ড হোল্ডারদের দাবি পরিশোধের পর যদি অবশিষ্ট অর্থ থাকে বা সম্পত্তি থাকে, তখন শেয়ার হোল্ডারগণরা অর্থ পেয়ে থাকে। তবে শেয়ার হোল্ডারের চেয়ে আগের দাবিদার হলো বন্ড হোল্ডারগণ। প্রিয় শিক্ষার্থী, আমরা একে একে বন্ডের 6টি বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলাম। বন্ডের 7ম বৈশিষ্ট্য হলো একক মূল্য। বন্ডের কোনো নির্দিষ্ট সময়ে যে বন্ডগুলো ছাড়া হয়, এই বন্ডগুলোর একক মূল্য থাকে, একটা নির্দিষ্ট মূল্য থাকে। যেমন বাংলাদেশে সাধারণত 1000 টাকা মূল্যের বন্ড দেখতে পাওয়া যায়। বন্ডের বৈশিষ্ট্য 8, 8ম বৈশিষ্ট্য বন্ড। এখানে জামানতের কথা বলা হয়েছে। বন্ড জামানত যুক্ত অথবা জামানত বিহীন হতে পারে। আমি আবারও বলছি, বন্ডের আরেকটা বৈশিষ্ট্য হলো বন্ড জামানত যোগ্য অথবা জামানত বিহীন হতে পারে। 9 বন্ডের 9ম বৈশিষ্ট্য হলো বন্ডের যারা বিক্রেতা, যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের জন্য, এই প্রতিষ্ঠানকে বন্ডের জন্য সুদ প্রদান করতে হয়। আর এই সুদের ক্ষেত্রে যে কর দেওয়া হয়, বন্ড বিক্রয়কারী প্রতিষ্ঠান এক্ষেত্রে কর রেয়াত পেয়ে থাকে বা কর মৌকুফ সুবিধা ভোগ করে থাকে। এই হলো বন্ডের বৈশিষ্ট্য। তাই একে একে আমরা বন্ডের 9টি বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচ্য বিষয় 4 বন্ডের শ্রেণীবিভাগ। বন্ডের শ্রেণীবিভাগ। তো বন্ডের শ্রেণীবিভাগ, আমরা বন্ডকে বিভিন্নভাবে শ্রেণী বিভাগ করতে পারি বা আমরা ভাগ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, বন্ডকে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রেণী বিভাগ করতে পারি। 1 বা ক, প্রথম হলো জামানতের ভিত্তিতে। খ, ইস্যুকারী প্রতিষ্ঠানের ভিত্তিতে। গ, পরিশোধের ভিত্তিতে। ঘ, নিবন্ধনের ভিত্তিতে। ও, রূপান্তরের ভিত্তিতে। চ, এখানে অন্যান্য ভিত্তিতে। প্রিয় শিক্ষার্থী, তো আমরা প্রথমে বন্ডের জামানতের ভিত্তিতে যে শ্রেণীবিভাগ সেটি লক্ষ্য করি। জামানতের ভিত্তিতে বন্ডকে 2 ভাগে ভাগ করা হয়। 1 হলো জামানত যুক্ত বন্ড, 2 হলো জামানত বিহীন বন্ড। জামানত যুক্ত, জামানত বিহীন। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি
যে জামানতবিহীন বন্ডটা হলো যখন কোনো প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি বাজারে বন্ডের মাধ্যমে অর্থায়ন করতে চায়, সেক্ষেত্রে তাকে অর্থায়নের সময় বন্ড গ্রহীতাকে বন্ডের মূল্য বা অর্থ পরিশোধের নিশ্চয়তা স্বরূপ কোম্পানির কোনো সম্পত্তি বা সম্পত্তির দলিল মর্টগেজ আকারে রেজিস্ট্রি করতে হয়। এটি হলো জামানতযুক্ত বন্ড। এটি হলো এক কথায় জামানতের ভিত্তিতে বন্ড ক্রেতারা বন্ড ক্রয় করে থাকে, অর্থাৎ তারা তাদের বন্ডের মূল্য পরিশোধের ক্ষেত্রে পূর্ণ নিশ্চয়তা বহন করে। 2, জামানতবিহীন বন্ড। তাহলে যে বন্ডের ক্ষেত্রে বন্ডের মূল্য পরিশোধের নিশ্চয়তা স্বরূপ কোনো সম্পত্তি মর্টগেজ করতে হয় না, কোনো সম্পত্তি বন্ধক রাখতে হয় না, তাকে বলে জামানতবিহীন বন্ড। তাহলে জামানতের ভিত্তিতে বন্ড 2 প্রকার, এক হলো জামানতযুক্ত বন্ড, 2 হলো জামানতবিহীন বন্ড। এরপর খ, ইস্যুকারী প্রতিষ্ঠানের ভিত্তিতে। তো আমরা দেখছি যে ইস্যুকারী প্রতিষ্ঠানের ভিত্তিতে বন্ডকে এখানে 4 ভাগে ভাগ করা হয়েছে। ইস্যুকারী প্রতিষ্ঠানের ভিত্তিতে বন্ডকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এক হলো ট্রেজারি বা সরকারি বন্ড, 2 হলো কর্পোরেট বন্ড, 3 মিউনিসিপ্যাল বন্ড, আর 4 হলো বৈদেশিক বন্ড। আমি এই বন্ডগুলোর মধ্যে প্রথমে সরকারি বা ট্রেজারি বন্ডটা কি একটি প্রথমে আলোচনায় নিয়ে আসি। সরকারি বন্ড কোনো দেশের সরকার কর্তৃক যে বন্ড চালু করা হয়, অর্থাৎ কোনো দেশের সরকার তার আর্থিক প্রয়োজন মেটানোর জন্য বা অর্থায়নের জন্য যে বন্ড বাজারে ছাড়ে সেটিকে বলে ট্রেজারি বা সরকারি বন্ড। 2, কর্পোরেট বন্ড। কর্পোরেট বা বিভিন্ন প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান যখন তাদের অর্থায়নের জন্য বাজারে বন্ড ছাড়ে তাকে বলে কর্পোরেট বন্ড। কর্পোরেট বন্ড সাধারণত বড় বড় কোম্পানিগুলো ইস্যু করে থাকে। এজন্য এই বন্ডকে সিনিয়র সিকিউরিটিজ বলা হয়। এজন্য এই বন্ডকে আমি আবারও বলছি, এই জন্য এই বন্ডকে সিনিয়র সিকিউরিটিজ বলা হয়। 3, মিউনিসিপ্যাল বন্ড। মিউনিসিপ্যাল এজেন্সি কর্তৃক ইস্যুকৃত বন্ডকে মিউনিসিপ্যাল বন্ড বলে। 4, বৈদেশিক বন্ড। বৈদেশিক সরকার বা বৈদেশিক প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত বন্ডকে বৈদেশিক বন্ড বলে। তাহলে আমরা ইস্যুকারী প্রতিষ্ঠানের ভিত্তিতে বন্ডকে 4 ভাগে ভাগ করা হয়, সেটি আমরা দেখলাম। এরপর পরিশোধের ভিত্তিতে বন্ডকে 3 ভাগে ভাগ করা হয়। এক হলো পরিশোধযোগ্য বন্ড, অপরিশোধযোগ্য বন্ড আর চিরস্থায়ী বন্ড। পরিশোধযোগ্য বন্ড যে বন্ডের জন্য বন্ড ইস্যুকারীকে, আমি আবারও বলছি যে বন্ড পরিশোধযোগ্য, অর্থাৎ যে বন্ডটা ইস্যু হওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর অবশ্যই পরিশোধ করতে হবে, এইরকম চুক্তিবদ্ধ থাকে, সে বন্ডকে বলে পরিশোধযোগ্য বন্ড। 2 হলো অপরিশোধযোগ্য বন্ড। অপরিশোধযোগ্য বন্ডটা হলো যে বন্ডের জন্য একটি নির্দিষ্ট সময় পর পরিশোধ করতে হবে এমন কোনো শর্ত থাকে না। কোম্পানি যদি আর্থিক অবস্থার উন্নতি না করতে পারে, অর্থাৎ সে লোকসানের সম্মুখীন হয়, সেক্ষেত্রে তাকে এই বন্ড পরিশোধ করা প্রয়োজন পড়ে না। এই জন্য এই বন্ডকে বলে অপরিশোধযোগ্য বন্ড। আর 3 হলো চিরস্থায়ী বন্ড। চিরস্থায়ী বন্ডটা হলো চিরস্থায়ী বন্ড। এই বন্ড কখনো পরিশোধ করা লাগে না। এই বন্ড একটা নির্দিষ্ট সময়ের পর কোম্পানিকে পরিশোধ করতে হবে এমন কোনো শর্ত থাকে না।
তাহলে পরিশোধের ভিত্তিতে 3 প্রকার বন্ড আমরা দেখলাম: পরিশোধযোগ্য বন্ড, অপরিশোধযোগ্য বন্ড আর চিরস্থায়ী বন্ড। প্রিয় শিক্ষার্থী, আমাদের বন্ডের শ্রেণীবিভাগ 5 অর্থাৎ 4 ঘ নিবন্ধনের ভিত্তিতে। নিবন্ধনের ভিত্তিতে বন্ডকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো নিবন্ধিত বন্ড আর একটা হলো অনিবন্ধিত বন্ড। নিবন্ধিত বন্ডটা হলো যে বন্ড একটা নির্দিষ্ট একটি কোম্পানির ইস্যু বইয়ে বন্ডের মূল্য, সুদের হার, বন্ড গ্রহীতা নাম, বন্ড গ্রহীতার ঠিকানা ইত্যাদি লিখিত থাকে বা লিপিবদ্ধ থাকে, সেই বন্ডকে বলে নিবন্ধিত বন্ড। তাহলে এই সহজ কথা হলো কোম্পানির ইস্যু বইয়ে কোম্পানির শেয়ার বন্ড হোল্ডারগণের নাম, ঠিকানা, বন্ডের মূল্য, সুদের হার ইত্যাদি যখন লিপিবদ্ধ করা হয় তখন তাকে নিবন্ধিত বন্ড বলে। আর 2 হলো অনিবন্ধিত বন্ড। অনিবন্ধিত বন্ড হলো যে বন্ডের জন্য আসলে কোম্পানির ইস্যু বইতে আসলে কোনো লিপিবদ্ধ করা হয় না, সেটি হলো অনিবন্ধিত বন্ড। এরপর আমরা বন্ডের শ্রেণীবিভাগ আলোচনার সময় আমরা নিয়ে আসতে পারি রূপান্তরের ভিত্তিতে বন্ডকে 2 ভাগে ভাগ করা হয়। এক হলো রূপান্তরযোগ্য বন্ড, 2 হলো অরূপান্তরযোগ্য বন্ড। আমি আবারও বলছি, রূপান্তরের ভিত্তিতে বন্ড 2 প্রকার। এক হলো রূপান্তরযোগ্য বন্ড, 2 হলো অরূপান্তরযোগ্য বন্ড। প্রথমে আমরা রূপান্তরযোগ্য বন্ড কি সেটি জেনে নিই। রূপান্তরযোগ্য বন্ড হলো একটি নির্দিষ্ট সময়ের পর ইস্যুকারী প্রতিষ্ঠান যদি বন্ড ফেরত নিয়ে বা বন্ডের বিনিময়ে একটি নির্দিষ্ট শেয়ার প্রদান করে থাকে তখন তাকে বলে রূপান্তরযোগ্য বন্ড। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর যদি বন্ডের অর্থ সহ বন্ডের শেয়ার পরিশোধ করা হয় তখন তাকে বলে রূপান্তরযোগ্য বন্ড। আর অরূপান্তরযোগ্য বন্ড 2 হলো অরূপান্তরযোগ্য বন্ড। অরূপান্তরযোগ্য বন্ডের ক্ষেত্রে শেয়ার প্রদান করতে হয় না, একটা নির্দিষ্ট সময় পর অর্থাৎ নির্দিষ্ট সময় পর মেয়াদ পূর্ণ হলে বন্ডের বিনিময়ে বন্ডের মালিককে এর অর্থ প্রদান করা হয়। এটি হলো অরূপান্তরযোগ্য বন্ড। এরপর আমরা বন্ডের শ্রেণীবিভাগ চ এখানে আলোচনায় নিয়ে আসা হচ্ছে যে অন্যান্য, এখানে অনেক ধরনের বন্ড নিয়ে আলোচনা করা আছে। প্রথম হলো আই বন্ড, জিরো কুপন বন্ড, কুপন বন্ড, জাল বন্ড, কল বন্ড, পুট বন্ড। আমরা এখানে 6 প্রকার বন্ড সম্পর্কে আলোচনা করব। প্রথমে হলো আই বন্ড, যে বন্ডটা কোম্পানির আয়ের উপর নির্ভরশীল। অর্থাৎ কোম্পানির আয় যদি যথেষ্ট অর্জিত না হয় সেক্ষেত্রে বন্ড হোল্ডারকে এর আয়ের অংশ বা সুদ প্রদান করতে হয় না। তবে কোম্পানি যদি যথেষ্ট মুনাফা অর্জন করে অর্থাৎ তার লাভ হয়ে থাকে সেক্ষেত্রে তাকে বন্ডের জন্য লাভ বা সুদ প্রদান করতে হয়। এরপরে হলো জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ডটা হলো একটা নির্দিষ্ট বন্ড সময়ের পূর্বে যদি ইস্যু করা হয় সেক্ষেত্রে ওই বন্ডের সমপরিমাণ বা কম পরিমাণ অর্থ দিয়ে বন্ডটা ইস্যু করা হয়। আমি আবারও বলছি, একটি নির্দিষ্ট সময়ে কোনো বন্ড তার সমমূল্য বা কম মূল্যে যদি ইস্যু করা হয় তখন তাকে বলে জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ডের ক্ষেত্রে এবং নির্দিষ্ট তারিখগুলোর জন্য কুপন উল্লেখ করা থাকে। জিরো কুপন বন্ডের ক্ষেত্রে একটি নির্দিষ্ট তারিখে বন্ড ইস্যু করা থাকে, এই জন্য একে বলে জিরো কুপন বন্ড। এরপরে কুপন বন্ড। কুপন বন্ড হলো কুপন বন্ড যে বন্ডের গায়ে বন্ডের মূল্য, সুদের হার, পরিশোধের সময় উল্লেখ থাকে এবং বন্ডের জন্য কতগুলো কুপন দেওয়া হয়, সেই জন্য তাকে বলে কুপন বন্ড। এরপরে হলো জাং বন্ড। জাং বন্ড হলো আমি আবার বলছি জাং বন্ড। জাং বন্ড হলো
যে বন্ডের ক্ষেত্রে ঝুঁকির পরিমাণ অনেক বেশি এবং লাভের পরিমাণ খুবই কম। আমি আবারও বলছি, যে বন্ডে ঝুঁকির পরিমাণ বেশি এবং আয়ের পরিমাণ বা লাভের পরিমাণ কম, সে বন্ডকে বলে জাং বন্ড। প্রিয় শিক্ষার্থী, যারা উচ্চ ঝুঁকি সম্পন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা সাধারণত এ বন্ড ক্রয় করে থাকে। এরপর আছে কল বন্ড। কল বন্ড বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের পূর্বে যদি বন্ড ফেরত নেবে এই শর্তে যদি বন্ড ইস্যু করে থাকে তখন তাকে বলে কল বন্ড। অর্থাৎ নির্দিষ্ট সময়ের পূর্বে বন্ড নিয়ে বন্ডের মূল্য এবং তার লভ্যাংশ প্রদান করতে পারে এরকম চুক্তি সম্বলিত বন্ডকে বলে কল বন্ড। এরপরে হলো পুট বন্ড। কোনো বন্ড হোল্ডারগণ যদি মেয়াদ পূর্তির আগে বন্ড ভাঙাতে চায় তখন ইস্যুকারী প্রতিষ্ঠানের কাছে বন্ড জমা দিয়ে বন্ডের অর্থ ফেরত পাবে এমন শর্ত যদি উল্লেখ থাকে তখন তাকে বলে পুট বন্ড। তাহলে আমরা বন্ডের অনেকগুলো প্রকার আমরা এখানে দেখলাম। প্রথমে হলো আই বন্ড, জিরো কুপন বন্ড, কুপন বন্ড, জাং বন্ড, কল বন্ড, পুট বন্ড। এই হলো বন্ডের শ্রেণীবিভাগ। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকে আলোচ্য বিষয় 5 অর্থাৎ শেষ আলোচ্য বিষয়, সেটি হলো বন্ডের মাধ্যমে অর্থায়নের সুবিধা। বন্ডের মাধ্যমে যদি অর্থায়ন আমরা করি তাহলে কি কি সুবিধা ভোগ করতে পারব। প্রথম হলো বন্ডের মাধ্যমে অর্থায়নের সুবিধা। বন্ডের মাধ্যমে আমরা যে অর্থায়ন করি এতে কি কি সুবিধা কোম্পানি বা বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠান ভোগ করে সেটি আমরা জেনে নিই। প্রথম হলো কম খরচ। কম খরচ বলতে আমরা বুঝি যে বন্ড ইস্যু করলে বন্ডের মাধ্যমে যে অর্থায়ন করে কোম্পানি এর জন্য তাকে সুদ প্রদান করতে হয়, আর এই সুদের পরিমাণ বন্ডের জন্য যে সুদ দিতে হয় এই সুদের পরিমাণ সাধারণত কম হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, তাহলে বন্ডের মাধ্যমে অর্থায়ন করলে প্রথম সুবিধা হলো এর খরচ কম অর্থাৎ সুদের হার কম। তারপরে হলো কর সুবিধা। বন্ডের মাধ্যমে যদি অর্থায়ন করা হয় সেক্ষেত্রে সরকার কর্তৃক প্রদত্ত যে করের বিধান আছে এই কর কোম্পানি আইন অনুযায়ী এই সমস্ত প্রতিষ্ঠান কর রেয়াতের সুবিধা ভোগ করে থাকে। তাহলে বন্ডের মাধ্যমে যদি অর্থায়ন করা হয় সেক্ষেত্রে কর রেয়াত সুবিধা ভোগ করা যায়। 3, বাজারে সহজে প্রবেশ। বন্ডের বাজার সাধারণত বাজারে সহজে প্রবেশাধিকার সংরক্ষণ করে। সাধারণত বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন সমস্যার কারণে বাজারে শেয়ার ছাড়া যাচ্ছে না বা কোনো প্রতিষ্ঠান সহজে বাজারে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারছে না। সেক্ষেত্রে তারা খুব সহজে বাজারে বন্ডের বিক্রি করে বন্ডের মাধ্যমে অর্থায়ন করতে পারে। তাহলে সহজে বাজারে তাদের প্রবেশ করা সুবিধা হয়। 4 হলো কার্যকলাপ নিয়ন্ত্রণ। বন্ডের মাধ্যমে যদি অর্থায়ন করা হয় তবে একটি সুবিধা হলো কার্যকলাপ নিয়ন্ত্রণ করা হয়। আমরা বন্ডের বৈশিষ্ট্যের ভিতরে দেখে আসছি যে বন্ড হোল্ডারগণরা সাধারণত ভোটাধিকার প্রাপ্ত হন না। তারা কোম্পানির বিভিন্ন নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে ভোটাধিকারের দরকার হয় সেক্ষেত্রে তারা ভোটাধিকার দিতে পারেন না।
যেটি সাধারণ শেয়ার হোল্ডারগণ পায়, কিন্তু বন্ড হোল্ডারগণরা এই ভোটাধিকার প্রাপ্ত নন। এই জন্য কোম্পানির কার্যকলাপ নিয়ন্ত্রণে শেয়ার হোল্ডারগণ কোনো ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না, অর্থাৎ পরিচালনা করতে তারা ব্যাঘাত সৃষ্টি করে না। 5 হলো উপার্জন ক্ষমতা। শেয়ার হোল্ডার গণের উপার্জন ক্ষমতা। শেয়ার হোল্ডারগণ সাধারণত শেয়ার ক্রয় করে একটা নির্দিষ্ট লাভের আশায়। এর জন্য যারা শেয়ার ইস্যুকারী প্রতিষ্ঠান তারা কখনো শেয়ার হোল্ডারগণের উপার্জন ক্ষমতা হ্রাস করে না, অর্থাৎ তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় শেয়ার হোল্ডারগণ সেদিকে তারা নজর রাখে। তাহলে এখানে আমরা দেখলাম যে বন্ডের মাধ্যমে যদি অর্থায়ন করা হয় কতগুলো সুবিধা পাওয়া যায়, অর্থাৎ এর জন্য খরচ কম হয়, কর সুবিধা ভোগ করা যায়, বাজারে সহজে প্রবেশ করতে পারে, আর প্রতিষ্ঠানের কার্যকলাপ বা কোম্পানির কার্যকলাপ নিয়ন্ত্রণ করা সহজ হয়, আর উপার্জন ক্ষমতা হ্রাস করে না বা উপার্জন ক্ষমতা কমে না। এই হলো বন্ডের মাধ্যমে অর্থায়নের কতগুলো সুবিধা। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের যে আলোচ্য বিষয়গুলো জানলাম সেগুলো আমি আরও আরেকবার তোমাদের মনে করিয়ে দিই। অর্থাৎ আমরা আজকের আলোচনার মাধ্যমে জানতে পারলাম বন্ড মার্কেট কি, বন্ডের ধারণা কি জানতে পারলাম, 3 হলো বন্ডের বৈশিষ্ট্যগুলো জানতে পারলাম, 4 হলো বন্ডের শ্রেণীবিভাগ করতে পারলাম, আর বন্ডের মাধ্যমে যে অর্থায়ন হয় এই অর্থায়নের যে সুবিধাগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি শিমুরেজা এমপি কলেজ কর্তৃক আয়োজিত যে অনলাইন ক্লাস এই ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখছো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।